জনাব ব্যারিস্টার ফুয়াদ, ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী সে ধরা পড়ল, তারপরে কোন প্রক্রিয়ায় তাকে জামিনে দ্রুত গতিতে বের হওয়ার পেছনে কারা কারা ভূমিকা রাখতে পারে? এখানে কি শুধু এটা তার অধিকার যে সে জামিন পাবে, নাকি এখানে রাষ্ট্রেরও কিছু করার আছে? রাষ্ট্রের সিরিয়াস ব্যর্থতার জায়গা আছে, যেটা লিটন ভাই বলেছে যে আমরা তো 5 তারিখের যে ফলটা আমাদের যেভাবে পারার কথা ছিল সেটা আমরা পারতে পারি নাই। যেমন ধরেন, আপনি যদি একটা ডাব গাছে শুট করে ডাবটা পারার চেষ্টা করেন, সেই ডাবটা কিন্তু পানি সহ ফেটে পড়ে যাবে, কিন্তু পাখি কিন্তু শুট করে মারা যায়, ওটা ফ্লোরে মানে মাটিতে পড়তে পড়তে কখন আপনি জবাই করে খাওয়া ফেলতে পারবেন আর কি। তাহলে 5 তারিখের ফলটা কোন প্রক্রিয়াতে আহরণ করা দরকার ছিল, এটা সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। যেটা প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া শুরু হওয়া, সেটা না হয়ে এটা আপনার ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে 72 সালের সংবিধানে ঢুকে গেছে, মানে টোটালটা আওয়ামী ফ্রেমে ঢুকে গেছে। এখন আওয়ামী ডিমের বক্সের ভিতরে ঢুকে আমরা সবাই বলার চেষ্টা করছি যে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, কিন্তু ওটা হচ্ছে ওই মুরগির ডিমের বাচ্চার মতো, যে আসলে আওয়ামী ওই বাসাটার ভিতরে বাস করে, বাসায় বসবাস করে সে প্রত্যেক দিন কিচিরমিচির করে বলছে আমি কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, অথচ সে দেয়ালটা ভাঙছে না। তাহলে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলাম গত 5 থেকে 8 তারিখের ভিতরে আমাদেরকে আমাদের ছাত্র যে শক্তি ছিল তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলগুলোকে পরিকল্পিতভাবে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই গণ অভ্যুত্থানের ফল যেন সম্মিলিতভাবে আমরা নিতে না পারি সেই আয়োজনটা করা হয়েছে, এবং এই আয়োজন আমাদের ইতিহাসে এর আগে আরও কয়েকবার করা হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের একটা সম্মিলিত ফেইলিয়ার আছে, যে আমরা জাতীয় সরকার করতে পারি নাই। আমরা যদি সব দল মিলে সেদিন প্রফেসর ইউনূসের নেতৃত্বে টেকনোক্র্যাট এবং পলিটিশিয়ান মিলে একটা জাতীয় সরকার করতাম, প্রয়োজনে 31 দফার উপরেই হইতো, দফা আরও বেশি কম হইতে পারত, তাহলে এই সংস্কার কমিশনও করা লাগতো না, সংস্কারের জন্য আগামী পার্লামেন্টের উপর ভর করাও লাগতো না। 3 থেকে 5 বছর আপনি পুরো আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করে কাজগুলো করতে পারতেন। যেই প্রশ্নটা করেছেন, দেখেন আমরা তো জানি গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের উকিলরা শত শত কোটি টাকা জামিন বাণিজ্য করেছে গত 1.5 বছরে। বেক্সিমকোর উকিল কে হবে সেই নিয়ে আইনজীবীদের ভিতরে হাতাহাতি হয়েছে। কে সালমান এফ রহমানের উকিল হবে, কে সালমান এফ রহমানের এই যে কোম্পানি আপনার অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, রিসিভার কে হবে, অ্যাডমিনিস্ট্রেটর কে হবে, রিটেইনারশিপ কে পাবে, এইটা নিয়ে বাড়াবাড়ি হয়েছে। রানা প্লাজার রানার জামিন কে করাবে, স্বাস্থ্যর আপনার একটা দালাল ছিল মিঠু সাম্বডি, আপনারা জানেন মিঠু, এই মিঠুর দুদকের মামলায় তার জামিনটা কে করাবে। অতএব এই প্রতিযোগিতা আমরা দেখেছি, এবং এই যে গুন্ডার কথা বললেন যাকে নিয়ে এখন আলাপ হচ্ছে, র্যাবের মামলায় সে যা আপনার গ্রেফতার হয়েছিল, তার মামলার জামিনও করেছে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলের একজন বড় আইনজীবী নেতা, যিনি কদিন পর নির্বাচন করবেন। এবং এই রকম অনেক আইনজীবী নেতাকে আমরা জানি যারা আওয়ামী লীগের চিহ্নিত শত শত সন্ত্রাসীর জামিনের ডিল করছেন, শত শত কোটি টাকায় ডিল করছেন, এবং এই ডিলের সাথে পুরোটা আছে কোন কোর্টে মামলা যাবে, সেই জাজ, মোহরি, ক্লার্ক, উকিল, কোন চেম্বার ডিল করবে, এই পুরো প্রসেস, এবং প্রিজন থেকে কিভাবে কয় তারিখে কোন দিন বের হবে, এই পুরো প্রসেস, পাসপোর্ট রেডি করে সীমানা পার করে দেওয়া পর্যন্ত কন্ট্রাক্ট, এবং বড় বড় রাজনৈতিক দলের নেতাদের চিহ্নিত গাড়িতে করে করে সীমান্ত পার করে দিয়ে আসা হয়েছে। কদিন আগে দেখেছেন দুদকের চেয়ারম্যান একটা ইঙ্গিতে কথা বলেছেন যে আওয়ামী আমলের লুটের টাকা কারা শেল্টার দিয়ে বাইরে পাচার করেছে তাদেরকে ভোট দিবেন না, এরকম একটা কথা বলছে সে, দেখবেন। তো এগুলো আমরা একদম স্পেসিফিকলি জানি যে কোন এলাকাতে কোন দলের কোন নেতার গাড়িতে কয়টার সময় আওয়ামী লীগের কে কয় বস্তার বিনিময়ে ওই পারে গেছে। বিজিবির কাপড় পরায়া মিলিটারি অফিসাররা ওই পারে সীমানায় পৌঁছায় দিয়ে আসছে। এইরকম ক্রিমিনাল অফিসারও আমাদের আর্মড ফোর্সেসে এখনও রয়ে গেছে, যদিও অধিকাংশ সশস্ত্র বাহিনীর অফিসাররা হচ্ছে জাতীয়তাবাদী, প্রচণ্ড সৎ এবং দেশপ্রেমিক।
অধিকাংশ জওয়ানরা দেশপ্রেমিক, গণ অভ্যুত্থানের পক্ষে, কিন্তু এই ক্রিমিনাল অংশটাকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি নাই। এই ফেইলিওরের জায়গায় একজন পুলিশ অফিসার আমাকে গত কদিন আগে বলছে যে আমরা যখন আমার এলাকাতে মাদক নিয়ে কথা বলছি, বলতেছে ভাই এই জেলার সবচেয়ে টপ মাদক ব্যবসায়ীকে অমুক দিন ধরে দিলাম, 3 দিনের ভিতরে জামিন নিয়ে বের হয়ে আসছে, 11 জন উকিল দাঁড়াইছে তার জন্য। তাহলে আপনি চিন্তা করে দেখেন এখন পুলিশ কি করবে? আপনি নিজেও তো একজন আইনের লোক, কি বলবেন তাহলে? নীতি নৈতিকতা দলীয় অবস্থানটা কোথায় থাকে? তা ওয়েল দেখেন, আমার চেম্বারেও অনেক বিগ শট আসছে, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির ডিল নিয়ে আসছে, তাদের রিটেইনারশিপ, তাদের মামলা মোকদ্দমা করছি না, তো রিটেইনারশিপ তো নেই না নেওয়াতে কি হচ্ছে, আমাদেরকে অভাবী জীবনযাপন করতে হচ্ছে। যে আমাদের এখন ক্যারিয়ারের পিক টাইম, আমার তখন অনেক টাকা ইনকাম করার কথা, আমি তো অনেক টাকা ইনকাম করতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কি ধরনের জীবন বেছে নেবেন, সেটা তো মূল্যবোধের ব্যাপার। ওই যে ক্রিমিনাল লাইফস্টাইলের কথা বলছেন না, যে আপনি একটা ক্রিমিনাল আওয়ামী লাইফস্টাইল বেছে নেবেন কিনা, কারণ এগুলো হচ্ছে আওয়ামী চরিত্র, যে দল করেন খাইসলতে আপনি আওয়ামী লীগ, আপনি আওয়ামী আইনজীবী, আসলে আপনি আওয়ামী দুদক কর্মকর্তা, আপনি আওয়ামী কারা কর্মকর্তা, আপনি আওয়ামী জাজ। এবং দেখেন এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রিটায়ার করছেন আগামী 1-2 সপ্তাহের মধ্যে। কোর্টের একজন ক্রিমিনাল এবং করাপ্ট জাজকে একটা বড় দলের পক্ষ থেকে লবি করা হইতেছে, কারণ সে সিনিয়র, তাকে চিফ জাস্টিস বানানোর জন্য, হাইলি করাপ্ট। এখন আপনি এখানে তাকে সুপারসিড করা যাবে না, এখানে নৈতিকতার জায়গাটা কোথায়? সুপারসিড করা যাবে না, তিনি মোস্ট সিনিয়র যদি মোস্ট করাপ্ট হয়, ক্রিমিনাল হয়, আওয়ামী দোসর হয়, তাকে আপনি চিফ জাস্টিস করবেন? প্র্যাকটিক্যালি পসিবল। দুদকের মামলাতেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পুরো ক্রিমিনাল সিন্ডিকেট, দুদকের অ্যাপয়েন্টেড প্রসিকিউটর, মানে তার পক্ষে লড়ার যে আইনজীবী, তিনি পর্যন্ত কম্প্রোমাইজড হয়ে একসাথে ডিলের অংশ নিচ্ছেন। এই রাষ্ট্রটা এত পচে গেছে ভিতর থেকে, মানে এই রাষ্ট্রের কানা খন্দকে শুধুমাত্র মির্জাফর আর ঘসিটি বেগম, তারা আজাদির পতাকা, লাল সবুজের পতাকা নিয়ে নিয়ে ঘোরে, কিন্তু আপাত মস্তক তারা হচ্ছে একটা জীবন্ত ইবলিস। মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভেরা, এরা প্রতিদিন এই রাষ্ট্রকে পলাশির মতো করে, লেন্দুব দর্জির মতো করে বেঁচে দেয়, কিন্তু তা সে লাল পাসপোর্ট, মানে বাংলাদেশি পাসপোর্ট, লাল রঙের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করে সে ঘোরে। জনাব রনি, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় আইনজীবী সমর্থকরা তারা অনৈতিক কাজের সাথে জড়িত, ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলি বললেন। জি ধন্যবাদ। দেখেন, সেটা শুধু আইনজীবীর অঙ্গন কেন, কোন অঙ্গনে এই জিনিসটা নাই, কোন জায়গায় এই সিন্ডিকেটটা গইরা ওঠে নাই, এবং 5 তারিখের পরে এই সিন্ডিকেটটাকে যে যার দখলে নেওয়ার জন্য একটা অন্ধ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছে, এবং এটা কি বল বিভৎস প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, যার বলি হচ্ছে আজকে এই সাধারণ মানুষ, বিশেষ করে অভ্যুত্থানের অগ্রভাগে যারা ছিল তারা। দেখেন, তারাশঙ্করের একটা কথা আছে, আইন তুমি ভালোই বুঝো বটে, কিন্তু ন্যায় অন্যায় বিষয়টা ঠিক এত সহজ না। আপনি ধরেন একজন ক্রিমিনাল খুনি, হ্যাঁ, এর আগে আমরা দেখছি আবরার ফাহাদের খুনিদের পক্ষে একজন দাঁড়ায় গেছে, হ্যাঁ, এখন আবার এই যে জামিনদার বড় দলের একজন আইনজীবী দাঁড়ায় যাচ্ছে। ফলে হ্যাঁ, আইনজীবী ধরেন ফুয়াদ ভাইদের মতো আইনজীবীও তো আছে, বা আরও নর্মাল আইনজীবীও তো আছে, বা যে কোনো পেশায় অনেস্ট লোকও আছে। তো ফলে যে কোনো পেশার আপনার এই ধরনের পেশা, ধরেন আইনজীবী, ডাক্তার বা সাংবাদিক, এই ধরনের পেশাগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে এগুলো বেসিক্যালি এক ধরনের সামাজিক সেবামূলক পেশা, দায়বদ্ধতা, একটা দায়বদ্ধতা, একটা স্বচ্ছতা, মানুষ এক ধরনের সার্ভিস পাইতে চায়, হ্যাঁ, একটা সার্ভিস পাইতে চায়, এক ধরনের প্রফেশনালিজম মেনটেন করা দরকার। তা না করে আপনি যদি ধরেন সমাজে, যেমন ডাক্তার যদি আশা করে যে যত ক্রিটিক্যাল রোগী হবে তত আমার ব্যবসা ভালো হবে, হ্যাঁ, বা আইনজীবী যদি আশা করে যত খারাপ লোক হবে আমার অবস্থা তত ভালো হবে, তাহলে সেই সমাজের পরিণতি কী হবে, সেই সমাজের অবস্থা কী হতে পারে, সেটাই হলো আমাদের সমাজে হয়েছে। ফলে আমাদের সমাজে যেটা আপনারা ধরেন যে এখানে মূল সমস্যাটা কোথায়, মানুষের কোনো মর্যাদাবোধ নেই। মানুষের মর্যাদাবোধ না থাকার ফলে যেটা হয়, মানুষ খুব ম্যাটেরিয়ালি দ্রুত নিজেকে আপনার গেইন করতে চায়, করে সে মর্যাদাবান হতে চায়, মানে যাতে উঠতে চায়, টাকা পয়সা ইনকাম করতে চায় বেসিক্যালি। এবং টাকা পয়সা ইনকাম করতে গিয়ে সে যেটা হয় যে হেন কোনো করাপশন নাই তার মধ্যে, সে নিজেকে জড়িত করে না, হ্যাঁ, যে দলই করুক। তো এর মধ্য দিয়ে যেটা হয় যে ধরেন মানুষ যদি অন্যায় করে সজ্ঞানে জেনে শুনে, তখন আসলে মানুষের যে সম্ভাবনা এটা মরে যায়, সে মানুষের আর কোনো সম্ভাবনা থাকে না। ফলে বাংলাদেশে যেটা হয়েছে, ধরেন হাসিনার বিরুদ্ধে এই 15-17 বছর এত আন্দোলন হইলো, এত মাইর খাইলো, মানুষের এই চৈতন্য উদয় তো হয়নি। 5 তারিখে কেন হইলো এটা জিনিসটা বুঝতে হবে, কেন হয়নি? কারণ মানুষ মনে করছে আচ্ছা বিএনপি মারতেছে, ও জামাত মারতেছে, মারো।
আমি চেষ্টা করি ছেলেটাকে 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা কীভাবে বিসিএস ক্যাডার বানানো যায়, আমি চেষ্টা করি মেয়েটাকে কীভাবে মেডিকেলের প্রশ্ন 10 লাখ টাকার প্রশ্ন 5 লাখে কিনা ডাক্তার বানানো যায়, আমি ভালো থাকবো। ফলে আমাদের মধ্যে এই যে কালেকটিভ কনসাসনেস যেটা, নাগরিক বোধ যেটা, সেটা কোনোভাবেই গইরা ওঠেনি। গইরা না ওঠার কারণে হয় কি, আমাদের একটা কমিউনিটি হয়নি। আমরা একটা রাষ্ট্র পেয়ে ফেলছি, এটা একটা বিশাল অর্জন আমাদের, 1000 বছরের ইতিহাসের মধ্যে বাঙালি মুসলমান একটা রাষ্ট্র করে ফেলছে। এটা আমরা অন্যান্য কমিউনিটি থেকে এমনি দুনিয়ার ইতিহাসে আগায় গেছি। বাট এই আগায় যাওয়ার পরিণতি কী হয়েছে? আগায় যাওয়ার পরিণতি হয়েছে একটা কমিউনিটি, এবং আপনি নিজের জন্য যেটা ভালো সেটা যখন আপনি অন্যের জন্য ভালো মনে না করবেন, তখন আপনার সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয় না। বাংলাদেশ কি কেউ ভালোবাসে না? যেমন ঢাকার শহর, আপনি যদি ঈদের সময় ঢাকার শহরে হাঁটেন বা ঢাকার শহরে পাড়া দেন, আপনাদের অনেক ভালো লাগে, মনে হয় যে ঢাকার শহর রিলিফ হচ্ছে, এত সুন্দর লাগে। তার মানে কি, এই ঢাকার শহরটা সবাই ডাস্টবিনের মতো মিস ইউজ করে, কেউ এটা প্রোটেক্ট করে না। তার মানে আপনার কেয়ার, কনসেপ্ট অফ কেয়ার যেটা, আপনার একটা নেশন দাঁড়ায় কীভাবে, আপনার কেয়ার লাগে মানুষের প্রতি। মানুষের আমাদের কোনো মর্যাদা বোধ নেই। এই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা গণহত্যাকারী হয়ে উঠতে পারছিল। কারণ হলো আপনি আমার পক্ষে না বিপক্ষে, এই আলোকে আমি শত্রু মিত্র নির্ধারণ করে এবার আপনাকে ইলিমিনেট করবো, আপনাকে আমি কুপায়ে মারবো। একইভাবে এই জন্য আমরা বলতেছিলাম যে ইডিওসেন্ট্রিক স্টুপিডিটি যেটা, এইটা অলওয়েজ আপনাকে একটা ফ্যাসিজমের দিকে নিয়ে যাবে, এটা ক্ষমতা পাইলে। এই জন্য আমাদেরকে ভ্যালু বেসড, যেটা ফুয়াদ ভাই বললো, যে মানুষের যে চরিত্র সেটা মূল্যবোধ ভিত্তিক, একটা ভ্যালু বেসড। এটা শুধু মানুষের চরিত্র না, এটা রাষ্ট্রের চরিত্রের মধ্যে পতিত করতে হবে। রাষ্ট্র যখন ইডিওসেন্ট্রিক হবে, তখন সে ফ্যাসিস্ট হয়ে উঠবে ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে। এই জন্য আমরা বলতেছি কি, দল যার যার, রাষ্ট্র সবার। আমাদের এমন একটা রাষ্ট্র লাগবে, আমার দল কোনোদিন ক্ষমতা যাবে না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার গায়ে একটা ফুলের টোকাও লাগবে না, আমার মর্যাদা বোধের কোনো হানি হবে না। এরকম একটা জায়গায় দেখার জন্যই তো জীবন দিছে জেনজি। 5 তারিখের আকাঙ্ক্ষা কি? হাসিনার মতো কোনো রাষ্ট্র কাঠামো আমরা দেখতে চাই না। ভেরি সিম্পল। আপনি রাষ্ট্র গঠন করা খুবই সহজ। 5 তারিখে আপনাকে দেখাই দিচ্ছে কি, আমি যেটা অনেক আগে বলছিলাম, একদম 5 তারিখের পর হাসিনার ছবিটা পকেটে রাখেন, যখন ভুলা যাবেন বাইর করে দেখেন, হাসিনা যা করছে ঠিক তার উল্টাটা করেন, বাংলাদেশ দাঁড়াই যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফুয়াদ। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ঘোষণা দিয়েছে যে যারা জুলাই যোদ্ধা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আপনারা যারা নির্বাচন করছেন, নির্বাচনে যারা প্রার্থী তারা চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন। এসব করে কি আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় কিনা, যদি সংক্ষেপে বলেন, আমরা একদম শেষ প্রান্তে আছি। না, যাবে না। প্রথম কথা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব দুজনকে সরানো দরকার। দুজনই তাদের পারফরমেন্স ওয়াইজ হাইলি ইনকম্পিটেন্ট, এবং তারা বরাবরই অযোগ্যতার পরিচয় দিয়েছেন। তাদের ব্যাপারে আমরা বারবার ইন্টারনালি পরামর্শ যেমন দিয়েছি, পাবলিকলিও কথা বলেছি। কিন্তু তাদের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে নিজের অযোগ্যতা সম্পর্কে জানা, যে আমি কি করতে পারি এবং কি করতে পারি না, এতটুকু বোঝা হইলো একটা মানুষের জীবনের অ্যাট দ্য হাইট অফ হিজ কোয়ালিফিকেশন কম্পিটেন্স। যেই মানুষগুলোর এতটুকু বোঝার সামর্থ্য নাই যে আমি এই পদের জন্য ফিট না, মানে আমি আলুর খবর নিতে গেছি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, এই ধরনের ফাত্রা উপদেষ্টাদেরকে এখনও আমাদেরকে উপদেষ্টা দেখা লাগতেছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারটা এমন একটা সুশীল সরকার হয়েছে, যাদের অধিকাংশ আওয়ামী লীগের সময় ভালো ছিল 1-2 জন ছাড়া, এবং আওয়ামী লীগ ফিরে আসলেও তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। এই বাস্তবতায় যেটা হয়েছে, তারা প্রতিদিন গণ অভ্যুত্থানকে বেঁচে দিয়েছেন, এবং কালেকটিভলি আমাদের সবাইকে, দিল্লির হেজিমনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি এবং করে যাচ্ছি, আমাদেরকে সম্মিলিতভাবে বিপদের মধ্যে ফেলছেন। আমাদেরকে অস্ত্র দিবেন, আমাদের নিরাপত্তা দিবেন, তো কিভাবে দিবেন? আমি তো গত রোববারে আক্রমণের শিকার হইলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, কিছু করেন নাই তো, কাউকে গ্রেফতার করেন নাই তো। রাজনৈতিক দলও কোনো তাদের ওই গুন্ডাদেরকে বহিষ্কার করে নাই, প্রশাসনও তাদেরকে গ্রেফতার করে নাই। এটার মধ্য দিয়ে আপনি বলছেন আপনি আমাকে আস্থা দিচ্ছেন, নির্বাচন ভালো হবে ইনশাল্লাহ মাশাল্লাহ। ইনশাল্লাহ মাশাল্লাহ নির্বাচন দিলে তো হাসিনাই ভালো দেশ চালাইতেছিল। তাহাজ্জুদ গুজার মহিলা, মানে কথায় কথায় পিএইচডি ডিগ্রিও যেমন নেয়, ওমরা হজও করে, বাটপাড়ির মানে জীবন্ত ইবলিশ শয়তান ফেরেশতা আকারে হাজির হয়েছিল বাংলাদেশে। এই ইবলিশ শয়তানের শাসনও তো আমরা দেখছি। তাহলে ইনশাল্লাহ মাশাল্লাহর উপর তো ভরসা করতে পারতেছি না। নির্বাচন কমিশনও বলতেছে ভরসা রাখেন, কেমনে ভরসা রাখবো? আপনারা তো প্রত্যেক দিন আমাদেরকে ফেল করছেন রাষ্ট্রটাকে। এবং তাদের যেটা ট্র্যাজেডি আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে এই মানুষগুলো কিন্তু হিট লিস্টে নাম নাই, এই মানুষগুলো কিন্তু মরবে না। ধরো নির্বাচন কমিশনার যারা আছে, ওদেরকে কিন্তু কেউ মারবে না। এই যারা অধিকাংশ অ্যাডভাইজাররা আছে, এরা কিন্তু যার যার ওই যে কমফোর্ট জোনে ফিরে চলে যাবে, তাদেরকে কিন্তু অ্যাসাসিনেশন লিস্টে আনা হবে না।
তাহলে যাদের রক্তের উপরে দাঁড়ায় তারা ক্ষমতায় গেল, তাদেরকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে তারা তাদের কমফোর্ট জোনে চলে যাবে, প্রয়োজনে বিদেশ চলে যাবে, বিদেশি এনজিওতে চাকরি নেবে, জাতিসংঘের সাথে লবি করতেছে একটা চাকরি নিয়ে 2-3 বছরের জন্য চলে যাওয়া যায় কিনা, এই ধরনের কাজ করছে। তাই আমরা বলছি যে এই আগের যে অপারেশন ডেভিল হান্টের যে নাটক আমরা দেখেছি, ওই নাটকে বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। আর এখনো ওই নাটকের দ্বিতীয় পর্ব যে মঞ্চস্থ করবার চেষ্টা করছেন, বলছেন এই নাটকের উপর আমাদের আস্থা নাই, বাট আমরা চাই আস্থা আনবার মতো একটা সিরিয়াস অপারেশন আপনারা করেন। জি, ধন্যবাদ আপনাকে।